দনবাস সহ আরও কিছু অংশ ছাড়লে লড়াই বন্ধে রাজি পুতিন। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করাই লক্ষ্য, দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল আরও ৭০ জনের। ভারত যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে। এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করল ওয়াশিংটন। অনিশ্চয়তায় শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। মিয়ানমারে যে কোনো মূল্যে নির্বাচন হবে ঘোষণা সেনা প্রধানের। সংঘাতপূর্ণ রাজ্যে ভোট আয়োজনে চলবে সামরিক অভিযান। প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে হতে পারে মৃত্যুদণ্ড। এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫১, নিখোঁজ শতাধিক। দাফনের জন্য লোক সংকট। জম্মু কাশ্মীরে বানের পানিতে ভেসে ৭ জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওভাল অফিসের এই বৈঠকে জেলেনস্কির সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম CNN জানায়, সোমবারের বৈঠক সফল হলে আগামী শুক্রবার জেলেনস্কিকে সঙ্গে নিয়ে পুতিনের সাথে আবারও আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ। রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো দনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন। সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া। বিনিময়ে জাপোরিজিয়া ও খেরসনের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেনস্কি। টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি। জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইইউ যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে। তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে দেশটিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের বৈঠক রাশিয়া বিরোধী পশ্চিমা বয়ান ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো। তিনি বলেন, মস্কোর সঙ্গে সরাসরি সংলাপই এখন জরুরি এবং ইউরোপীয় ইউনিয়নকে ওয়াশিংটনের দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফিৎসো জানান, পুতিন ট্রাম্প বৈঠক প্রমাণ করেছে যে রাজনৈতিক নেতাদের পারস্পরিক সম্মান দেখিয়ে মুখোমুখি আলোচনায় বসা প্রয়োজন। তার দাবি, এই শীর্ষ বৈঠক ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রচলিত সাদা কালো বয়ান মুছে দিয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে ইউক্রেন ও রাশিয়া দুই দেশের অবস্থানকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর মতে এখন দেখার বিষয় হলো ইউরোপের বড় শক্তিগুলো এই প্রক্রিয়াকে সমর্থন করবে নাকি রাশিয়াকে দুর্বল করার ব্যর্থ কৌশলই আঁকড়ে থাকবে। একই সুরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্প পুতিন বৈঠককে বৈশ্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসকে পুরোপুরি নিশ্চিন্তের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের। এর মধ্যে দখলদারদের হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৭০ জনের। অনাহারে আরও 11 জনের মৃত্যু হয়েছে। উপত্যকায় প্রতিদিন অন্তত 1000 ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র 100টি। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। কোনোভাবেই
থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধাকে। অবরোধ ও হামলার কারণে চরম খাদ্য সংকট উপত্যকাটিতে। মেডিকেল চ্যারিটি MSF জানিয়েছে ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 27 মে থেকে 13 আগস্ট পর্যন্ত 1760 ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় ত্রাণের চাহিদা দৈনিক 1000 ট্রাক হলেও প্রবেশ করছে মাত্র 100টি। UNRWA জানিয়েছে অন্তত 10 লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্ত। তারা খাবার ও পানির জন্য বের হচ্ছেন, এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। এদিকে গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার থেকে স্থানান্তর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, বাসিন্দাদের জন্য তাঁবু ও আশ্রয়ের সরঞ্জাম পাঠানো হবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। এ পরিকল্পনাকে গাজা দখলের অংশ এবং আন্তর্জাতিক আইন নিয়ে প্রকাশ্যে উপহাস বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ। সংগঠনটি বলেছে, ক্ষুধা, হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেই মানুষকে পালাতে বাধ্য করা মানবতা বিরোধী অপরাধ। প্রায় 3 বছর ধরে হামাসের কাছে জিম্মি থাকাদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েল জুড়ে আন্দোলনের ডাক দেন পরিবারের সদস্যরা। তারা জানায় প্রায় 50 জন এখনো গাজায় জিম্মি আছে। এ অবস্থায় নেতানিয়াহুর সরকারকে যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান তারা। ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বলা হয় যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্প সংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে তা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনা বাড়ছে। এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর বাতিল করেছে ওয়াশিংটন। ভারতীয় গণমাধ্যম বলছে এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা আটকে গেছে। এতে অনিশ্চয়তায় পড়েছে নতুন করে আরোপিত শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা। ট্রাম্প পুতিনের বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরোপিত শুল্কের হার আরও বাড়তে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। এর জবাবে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের কৃষকের স্বার্থে কোনো আপোষ করবে না নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের একদিন পর দেশটিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সফর স্থগিত করেছে ওয়াশিংটন। চলতি মাসের 25 থেকে 29 আগস্ট নয়াদিল্লি সফরের কথা ছিল মার্কিন ওই প্রতিনিধি দলের। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার 6ষ্ঠ দফা বৈঠক আপাতত স্থগিত হয়েছে। এর ফলে 27 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওয়াশিংটনের কূটনৈতিক মহল বলছে, এক সময় দুই পক্ষই চুক্তির খুব কাছাকাছি ছিল, কিন্তু মোদি ট্রাম্প সরাসরি যোগাযোগ না করায় সে আলোচনা থমকে যায়। মার্কিন কর্মকর্তাদের মতে ভারত থেকে বড় ধরনের ছাড় বা প্রতিশ্রুতি আশা করেছিলেন ট্রাম্প, কিন্তু ভারত নিজেদের কড়া অবস্থান থেকে সরতে চায়নি। এর আগে প্রথম দফায় ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরু থেকে যা কার্যকর হয়েছে। পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে দেশটির পণ্যে আরও 25% শুল্ক বাড়িয়ে 50% করে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দেয় নয়াদিল্লি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের 13 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। সরকারি হিসেবের বাইরে দেশটির সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে বলে দাবি করে গণমাধ্যমটি। এর মধ্যে নতুন সেনা রকেট ফোর্সের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এদিকে সেনাপ্রধান আসিম মুনির সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সরকার বদলের কোনো পরিকল্পনা নেই। গেল মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। ইসলামাবাদ শুরুতে দাবি করেছিল তাদের ক্ষতি নগণ্য। তবে ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সরকারি হিসেবে নিহত 13 জনের নাম ঘোষণা করা হলেও সামরিক বাহিনীর অন্তর্দলীয় তালিকায় দেখা যায় 146 জনকে মরণোত্তর পদক দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ভোলারি বিমান প্রতিরক্ষা ঘাঁটি। পানি বন্ধ করনে কি
অন্যদিকে সংঘাতের পর পাকিস্তান সেনাবাহিনীতে তৈরি হচ্ছে নতুন রকেট ফোর্স। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন এই ফোর্স হবে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং এটি যুদ্ধের ময়দানে শত্রুকে চারদিক থেকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হবে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বেলজিয়ামে বৈঠকে তিনি সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পরিবর্তনের সব খবরই ভিত্তিহীন। যারা সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে তারাই এসব রটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মনির জানান, তিনি কেবল দেশের রক্ষক, কোনো রাজনৈতিক পদে যাওয়ার ইচ্ছা তার নেই। ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে আসিম মনির বলেন, প্রক্সি ব্যবহার করে পাকিস্তানের ভিতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সেটি কঠোরভাবে মোকাবিলা করা হবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের দিনেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারত পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছেন। তার মতে সময় মতো থামানো না হলে এই যুদ্ধ পারমাণবিক পর্যায়ে পর্যন্ত গড়াতে পারত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিয়ানমারে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে ভোট আয়োজনের জন্য সামরিক অভিযান চালানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। বিশ্লেষকরা বলছেন, ভুয়া নির্বাচনের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছে সামরিক জান্তা। মিয়ানমারের কাইন রাজ্যে মিয়াওয়াডি জেলায় এশিয়া হাইওয়ে সংলগ্ন দুটি গ্রামে রকেট হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে আহত হয়েছেন কয়েকজন, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন বাসিন্দারা। নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও জান্তা বাহিনীর এ হামলাকে মোটেও ভালো চোখে দেখছে না জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। পরিস্থিতি ভয়াবহ বলে দাবি করে তারা জানায়, সেনাবাহিনী শিশুদের আটকে নির্যাতন এবং বন্দি শিবিরে পরিকল্পিত যৌন নির্যাতন চালাচ্ছে। মাত্রাতিরিক্ত অত্যাচারের কারণে অনেকে প্রাণও হারিয়েছেন। তবে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। রাষ্ট্রীয় নিরাপত্তা ও শান্তি কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেন, নির্বাচনকালীন সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার প্রক্রিয়া চালু হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে ভোট আয়োজনের জন্য সামরিক অভিযান চালানোরও ঘোষণা দেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, নির্বাচন সুরক্ষার নামে নতুন আইনের আওতায় ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচন ঘিরে মিশ্র প্রতিক্রিয়া বিশ্বমঞ্চে। চীন ও রাশিয়া প্রকাশ্যে সমর্থন করছে জান্তা সরকারকে। সীমান্ত নিরাপত্তার কারণে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ভারত ও থাইল্যান্ড। তবে আয়োজনটিকে ছদ্ম নির্বাচন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় দুদিনে 351 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে মারা গেছেন 328 জন। বনের জেলার বেসন্ত্রী গ্রামে মুহূর্তের মধ্যে ভেসে গেছে বহু ঘরবাড়ি। এখনও নিখোঁজ শতাধিক। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা। স্থানীয়রা জানিয়েছেন, ভয়াবহ পরিস্থিতিতে গ্রামটিতে নিহতদের দাফন জানাজার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। অন্যান্য দিনের মতোই কেউ ছিলেন নামাজে মগ্ন, কেউ বা ছিলেন দৈনন্দিন কাজে ব্যস্ত। আচমকা প্রবল বন্যার স্রোতে নিমেষে শেষ হয়ে যায় একের পর এক প্রাণ, ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার বেসন্ত্রী গ্রামের বাসিন্দারা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে দাফন জানাজার জন্য গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পাশের গ্রামের মানুষ এসে সহায়তা করেছেন। তারা জানান, প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে হতাহতের খবর। যে যেভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। কেউ পাহাড়ে চড়েছে, আবার কেউ পাহাড়ের পাশে আশ্রয় নিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একই পরিবারের 17 জনের মধ্যে 14 জন মারা গেছে, বাকি 3 জন এখনো নিখোঁজ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 2 দিনে খাইবার পাখতুনখোয়ায় নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বনের সোয়াত, বাজাউর, তোরঘর, মানসেহেরা, সাংলা ও বটগ্রাম। উদ্ধারকারী সংস্থার মতে শুধু বুনের জেলার বেসন্ত্রী গ্রামে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি নেই, আশ্রয় নেই, ভেঙে গেছে সড়কগুলো। উদ্ধারকর্মীরা রাতের আঁধার ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে মৃতদেহ ও আহতদের ভিড়ে চরম সংকট দেখা দিয়েছে।
প্রাদেশিক সরকার এর মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে 50 কোটি রুপি। শুধু বুনের জেলাতেই 15 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। তবে স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনও অপর্যাপ্ত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় 7 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত থেকে ভারী বর্ষণে প্লাবিত হয় কাঠুয়ার একটি গ্রাম। এতে আটকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলওয়ে, হাইওয়ে সহ একটি পুলিশ স্টেশন। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও স্থানীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর একটি দল। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে জম্মু কাশ্মীরের 64 গ্রামে ভয়াবহ পাহাড়ি ঢলে অন্তত 60 জনের মৃত্যু হয়। ভারতের বেঙ্গালুরুতে বহুতল ভবনে আগুন লেগে 2 শিশুসহ অন্তত 5 জন মারা গেছেন। দমকল কর্মীরা জানান, শনিবার স্থানীয় সময় রাত 3টার দিকে আগুন লাগে 4 তলার বহুতল ভবনটিতে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনেও। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, ভবনটিতে একটি অবৈধ প্লাস্টিক কারখানা ছিল। নিয়মনীতি না মেনেই বানানো হয়, এমনকি ছিল না আগুন নেভানোর ব্যবস্থাও। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভবন মালিককে। ট্রাম্পের শাসনামলে তাইওয়ানকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে এ আশ্বাস দিয়েছেন। তাইওয়ান ইস্যুতে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী আর্থিক স্থিতিশীলতার খাতিরে ধীরে ধীরে একে অপরের প্রতি নমনীয় হচ্ছে ওয়াশিংটন, বেইজিং। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে চীনের। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের প্রেসিডেন্ট তাকে আশ্বাস দিয়েছেন যতদিন তিনি ক্ষমতায় আছেন চীন তাইওয়ানে সামরিক আগ্রাসন চালাবে না। অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। এর মধ্যে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস আবারও তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি মেনে চলা, তাইওয়ান ইস্যুতে সতর্ক থাকা এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা। টাইম নামের এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ধীরে ধীরে বাণিজ্য ও প্রযুক্তিতে চীনের সঙ্গে সংলাপে নমনীয়তা দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়নি, নির্দিষ্ট চিপ রফতানি অনুমোদন দেয়া হয়েছে এবং শুল্ক ইস্যুতেও সমঝোতা হয়েছে। গণমাধ্যমটিকে বিশ্লেষকরা জানান, ট্রাম্প ও শি উভয়ের স্বার্থ হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। চীনের বাজারে অতিরিক্ত প্রতিযোগিতা এবং শিল্প খাতের অস্থিরতার কারণে শি অর্থনৈতিক ও শিল্প সংক্রান্ত নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছেন। ট্রাম্পও মার্কিন অর্থনীতি ও রপ্তানি বাজার রক্ষা করতে চাইছেন বলে মনে করেন তারা। মূল চ্যালেঞ্জ যেমন তাইওয়ান, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক নেতৃত্বের প্রতিযোগিতা, তা কেবল অস্থায়ী শান্তির মাধ্যমে সাময়িকভাবে আটকানো সম্ভব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলে শক্তিশালী 6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে 29 জন আহত হয়েছেন। 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার সকালে পোসো জেলা ও আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে সংঘটিত। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আহতদের সব রকম চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে জরুরি পরিষেবা ও ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছেন এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। কুয়েতে কর্মী নিয়োগে চালু হলো ভিসা সত্যায়ন ব্যবস্থা। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে কুয়েতে প্রবেশের আগেই প্রবাসীরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা।
দূতাবাসের প্রতিনিধি দল সরেজমিন কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের দাবি ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি করা হোক, যেন বিমানবন্দরেই তা যাচাই করা হয়। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এই সঙ্গে তাদের দাবি ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ কোরিয়ার পাহাড় আর বনভূমির মাঝেই লুকিয়ে আছে দেশের উন্নয়নের অবিশ্বাস্য কাহিনী। কঠিন ভৌগোলিক প্রেক্ষাপটে হাজার হাজার টানেল ও সড়ক নির্মাণ করে কোরীয়রা গড়ে তুলেছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। নাগরিকদের অদম্য শ্রম ও সাহসী দেশকে দ্রুত গতিতে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার আয়তনের দক্ষিণ কোরিয়ার 70% পাহাড় আর 30% সমতল। কোরিয়ান যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছিল কঠিন কাজ। ঠিক তখন হাজার হাজার শ্রমিক দিনরাত খেটে পাহাড় কেটে সড়ক ও টানেল নির্মাণে অংশ নেন, যা পরবর্তীতে বিপ্লব ঘটায় যোগাযোগ ব্যবস্থায়। এটি তৈরি করা সত্যি কঠিন। টানেল তৈরিতে দুর্ঘটনা ঘটে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকবার টানেল নির্মাণে পাহাড় ধসে চাপা পড়ে অনেক মানুষ আহত হয়েছে, আবার অনেকে মারাও গেছেন, যা সত্যি দুর্ভাগ্যজনক। পাহাড় কেটে রেলপথ ও সড়ক পথে দেশ জুড়ে রয়েছে প্রায় 4000-এরও বেশি টানেল, যেগুলো সেন্সর ভিত্তিক স্মার্ট মনিটরিং সিস্টেমের আওতায়, যা ধোঁয়া, আগুন, গ্যাস, তাপমাত্রা, যানবাহনের গতি সব সময় পর্যবেক্ষণ করে। মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই কভারেজ ছাড়াও টানেলগুলোতে রয়েছে দুর্ঘটনায় উদ্ধারে যোগাযোগের জন্য রেডিও রিপিটার সিস্টেম। এই পাহাড়ে ঘেরা পর্বতময় দেশটাকে তারা কেটে বিভিন্ন ফ্যাক্টরি, মিল কলকারখানা তৈরি করছে এবং টানেল তৈরি করছে, বিশাল বিশাল টানেল, যে টানেলের মাধ্যমে তারা দেশের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর করছে। এই কারণে দেশটা অনেক ডেভেলপ হয়েছে। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং তারা যে টানেলগুলো তৈরি করেছে এগুলোও খুব সুন্দর। তো আমরা বাংলাদেশ সমতল ভূমি হওয়ার পরও আমরা তাদের মতো উন্নত শিখরে যেতে পারি নাই। আর দক্ষিণ কোরিয়া তাদের পাহাড় হওয়ার পরও তারা অনেক সুন্দরভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার ইয়োলহিয়ন টানেল, যেটি 50.3 কিলোমিটার লম্বা পথ। এই টানেলগুলো না তৈরি হলে হয়তো দক্ষিণ কোরিয়ার অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হয়ে যেত। জীবনের ঝুঁকি নিয়ে টানেল বানাতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সড়ক টানেলগুলো শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং এগুলো কোরীয় নাগরিকদের অদম্য সাহস, শ্রম ও দেশের জন্য আত্মত্যাগের প্রতীক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দনবাস সহ আরও কিছু অংশ ছাড়লে লড়াই বন্ধে রাজি পুতিন। জেলেনস্কিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের। জোর করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন মানবে না ইউরোপীয় মিত্ররা। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করাই লক্ষ্য, দাবি তেল আবিবের। একদিনে প্রাণ গেল আরও 70 জনের। এবং পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 351, নিখোঁজ শতাধিক। দাফনের জন্য লোক সংকট। জম্মু কাশ্মীরে বানের পানিতে ভেসে 7 জনের প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।